কৃষকের রূপান্তরের আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কেজিএফ রূপান্তর কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, বাংলাদেশের কৃষির যে রূপান্তর, এই রূপান্তরে বিজ্ঞান নিয়ে যে গবেষণা হয়, কৃষি বিজ্ঞান, এই বিজ্ঞানে অর্থায়ন করছে কৃষি গবেষণা ফাউন্ডেশন। 2007 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে, বিশ্ববিদ্যালয়কে নিয়মিত অর্থায়ন করছে গবেষণা করবার জন্য। গেল 17 বছরে এই প্রতিষ্ঠানটির অর্জন কি, সেই নিয়ে আমরা কথা বলবো আজকে। আর এই জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন এই প্রতিষ্ঠানটির বর্তমান নির্বাহী পরিচালক জনাব ডক্টর নাথুরাম সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। আমরা এই যে 17 বছরের গল্প, আপনাদের যে জার্নি, এই জার্নির সফলতাটা আসলে কোথায়? আমরা কি বলতে পারি যে এই 17 বছরে কেজিএফ এই অর্জনগুলো করেছে? যদি আপনি একটু আমাদেরকে জানান। 2007 সালে যখন কেজিএফটা শুরু করা হয়, তখন এটা এনএটিপি প্রকল্পের আন্ডারে শুরু করা হয়। তখন আমাদের যে মানি ছিল, সিড মানি ছিল, ধরেন $3.5 বিলিয়ন আর কি। সেই মানি দিয়ে, সেই অর্থায়ন দিয়ে আমরা শুরু করি এবং সেখানে এনএটিপি ফেজে আমরা প্রথমে প্রায় 280টা প্রযুক্তি, কিন্তু বিশেষ করে তখন সময় আমাদের, আপনারা শুনে থাকবেন যে সিজিপি আর কি, কমিশন রিসার্চ গ্রান্ট আর কি, কমিশন রিসার্চ গ্রান্ট প্রজেক্ট, আমরা বিজ্ঞানীদের এই প্রজেক্টটা অর্থায়ন করেছিলাম ওই ফান্ডের আওতায়। এবং সেখান থেকে আমাদের যে অর্জন ছিল, সেখান থেকে আমাদের প্রায় 65টার মতো টেকনোলজি তারা আমাদের বিজ্ঞানীরা, আমাদের অর্থায়নে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমাদের যারা গবেষণা প্রতিষ্ঠান আছে নার্সভুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, তারা এই প্রযুক্তিগুলো উদ্ভাবন করেছে। ফার্মারের কাছে, কৃষকের কাছে বা খামারির কাছে বা মৎস্য খামারি যারা আছে, তাদের কাছে এই প্রযুক্তিগুলি কি আদৌ গেছে কিনা? আগে তো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট আমরা দিতাম, তারপরে আমাদের কিছু ম্যানেজমেন্টের পরিবর্তন নিয়ে আমরা ভাবলাম যে হ্যাঁ, আমাদের এরিয়া অনুসারে কোঅর্ডিনেটেড প্রজেক্ট, আমরা যাকে বলি কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট দেবো। যেমন হিলের জন্য একটা কোঅর্ডিনেটেড প্রজেক্ট আমরা দিয়েছিলাম। সেই প্রজেক্টের আওতায় আমরা বেশ কিছু টেকনোলজি ওখানে অ্যাডপ্টেশন করেছি। যেমন ধরেন, আমরা কটনের যে তুলা, আপনি জানেন যে তুলা একটা ডিফিকাল্ট টাইপ অফ ক্রপ। আমরা কি করেছি, তুলার সাথে যাতে অন্য ফসল চাষ করা যায় বা ভেজিটেবল চাষ করা যায়, সেই ধরনের প্রযুক্তি আমাদের কটন ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে আমাদের বিজ্ঞানীরা এটা ইন্ট্রোডিউস করেছে। হিল ফার্মিংয়ে আরেকটা টেকনোলজি আছে, সেটা হলো আমাদের সুগার। আপনি জানেন যে সুগার সাধারণত প্লেন ল্যান্ড হয়, কিন্তু আমরা চেয়েছি যে হিলের একটা বিশাল এরিয়া রয়েছে যেখানে সুগার কাল্টিভেট হতে, স্পেশালি ফর দ্য চুইং সুগার, এবং সে সুগার দিয়ে যাতে গুড় উৎপাদন করা যায়। এর সাথে ভেজিটেবল হোম গার্ডেনিং, হোম ভেজিটেবল প্রোডাকশান, এই ধরনের প্রযুক্তিগুলো কিন্তু আমরা কোঅর্ডিনেটেড হিল ফার্মিংয়ের আন্ডারে কোঅর্ডিনেটেড প্রজেক্টের মাধ্যমে আমরা অ্যাডপশন করছি এবং অনেক খামারি এটাকে ব্যবহার করছে। এবং আমরা মনে করি যে এই যে হিল ফার্মিংয়ের সাথে আরেকটা আমাদের ছিল আর কি, যে জুম কাল্টিভেশন। আপনি জানেন যে হিল ফার্মাররা সাধারণত জুম কাল্টিভেশন করে। এই জুম কাল্টিভেশনের সাথে আমাদের কিছু প্রযুক্তিগত দিক ইন্ট্রোডিউস করে, সো দ্যাট তাদের বায়োডাইভার্সিটিকে আমরা নষ্ট না করে আমরা কী করবো, তার প্রোডাকশান যে আছে সেটাকে আরও ইমপ্রুভ করে, এবং তারা যে ক্রপগুলো দিত, সেই ক্রপের সাথে আমাদের কিছু ক্রপ আমরা অ্যাড করে দিয়েছি, সো দ্যাট তার থেকে আরও বেশি বেনিফিট পেতে পারে, বা তাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের সাথে ইন্ট্রোডিউস করছে। এই সমস্ত কাজগুলো কিন্তু কেজিএফের অর্থায়নে আমাদের বিজ্ঞানীরা কোঅর্ডিনেটেড হিসেবে এটাকে অ্যাডাপশন করেছে এবং এটা এই প্রযুক্তিগুলো তারা হস্তান্তর করেছে আর কি। পাহাড়ের কথা বললেন, সমতলে কি কি প্রযুক্তি আপনারা সম্প্রসারণ করেছেন? আমি যদি কোস্টাল এরিয়ার কথা বলি, যে কোস্টাল এরিয়া আমাদের ওয়ান অফ দ্য পটেনশিয়াল এরিয়া। সেখানে আপনি দেখবেন যে আমন হারভেস্ট করে এবং বড় কাল্টিভেশনের একটা বেশ কিছু এরিয়া টাইম ফ্রেম থাকে, যেখানে জমিটা পতিত থাকে। সেখানে আমাদের কিছু কাজ ছিল, সেখানে যাতে আমাদের তৈল বীজ, আপনি জানেন যে তৈল বীজের আমাদের বেশ কিছু এটার আমাদের অভাব রয়েছে, এবং এটার তৈল বীজের জন্য অনেকটাই আমরা ডিপেন্ডেন্ট ছিলাম। এই তৈল বীজ, এবং ওখানে যাতে তৈল বীজের চাষ করা যায়, শর্ট ডিউরেশন তৈল বীজ, এখানে আমার বাড়ির সায়েন্টিস্টরা বাড়িতে ডেভেলপ যে বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15 এটাকে ইন্ট্রোডিউস করেছে, এবং কোথাও পালস এখানে ইন্ট্রোডিউস করেছে, সো দ্যাট কোস্টাল বেল্টের যে ক্রপিং ইন্টেন্সিটি আছে সেটাকে বাড়ানো যায়। তাছাড়া আমাদের আরও কিছু কাজ ছিল, যেখানে জিরো টিলেস প্রযুক্তি, জিরো অনিয়ন কাল্টিভেশন, তারপরে হলো গমের যে চাষটা, সেই চাষটাও কিন্তু আমরা এটাকে ইন্টেন্সিফিকেশন করা হয়েছে এই কোস্টাল ফার্মিংয়ের মাধ্যমে। সাম্প্রতিক সময় আমরা যেটা জেনেছি, আপনার একটি ড্রায়ার উদ্ভাবন করেছে আপনাদের অর্থায়নে বিজ্ঞানীরা। সেই ড্রায়ারটা কি আসলে সাস্টেনেবল পর্যায়ে আছে কিনা? এই ড্রায়ারটা হলো একটু কমার্শিয়াল ভাবে যারা প্রসেস করে তাদের জন্য এটা মোর সুইটেবল, কিন্তু আমাদের স্মল স্কেল ড্রায়ারিংয়ের জন্য এটা একটু ডিফিকাল্ট। যে আমাদের যে ঝুঁকিপূর্ণ যে ইকোসিস্টেম, এখন ভালনারেবল ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমকে আপনার
সাস্টেইনেবল করবার জন্য কেজিএফ আসলে কি কি কাজ করেছে? যেমন ধরেন আমরা সল্ট টলারেন্ট গমের চাষ ওই এলাকায় বাড়ানোর ইন্টেন্সিফিকেশনের জন্য শুধু গম না, গমের সাথে অন্যান্য ভেজিটেবলস জাতীয় চাষ এবং তারপরে এই আর কি সল্ট টলারেন্ট পেডির ইন্টেন্সিফিকেশনের জন্য আমাদের মানে যেখানে আমাদের স্যালাইন্ট এরিয়াতে আমাদের মানে কাজ হয়েছে এবং এটার একটা ভালো ধরনের ফলাফল এসে। সিমিলারলি আপনি জানেন যে আমাদের দেশে যে হাওর এলাকায় যে কাজগুলো হয় তার মধ্যে আমাদের বিজ্ঞানীরা বিড়ির বিজ্ঞানীর মাধ্যমে আমাদের দুটো জাত আর কি ধানের জাত শর্ট ডিউরেশন কিন্তু কোল্ড টলারেন্ট এই দুটো জাত তারা ডেভেলপ করেছে এবং এটা যাতে আমাদের পরবর্তীতে আরও একটা দুটো ট্রায়াল দেওয়ার পরে এটা কিন্তু খামারিদের মাঝে চলে যাবে এই ধরনের। তাছাড়া হাওর এলাকাতে মানে ম্যানেজমেন্টটা যাতে অন্য ফিশারিজ ম্যানেজমেন্টটা সেটাকে আমাদের একটা কাজ ছিল, সেই কাজ আমাদের ফিশ প্রসেসিংয়ের একটা কাজ ছিল, সেই কাজের মাধ্যমে যাতে এই মানে ফিশ মার্কেটিং এবং তার প্রক্রিয়াকরণ একটা বাজারজাতকরণ সে ধরনের প্রক্রিয়া কিন্তু আমরা হাওর এলাকার খামারিদের জন্য বিশেষ করে মানে আমাদের ফিশ ফার্মার অ্যান্ড আমাদের যে শস্য খামার যারা আছে তাদের আমাদের যে প্রযুক্তিগুলো তাদের মাধ্যমে কিন্তু আমরা এখানে এই সমস্ত এলাকায় মানে সম্প্রসারণ বা তাদেরকে করা হচ্ছে আর কি। এই যে আপনারা সম্প্রসারণ করলেন আপনার প্রযুক্তিগুলোকে, এর ফলে আমাদের গ্রামীণ অর্থনীতিতে আসলে কি ইম্প্যাক্ট পড়ছে? তারা কি ওই সব ফার্মার বা ওই সব কৃষকরা আসলে কি লাভবান হচ্ছেন? এরকম কোনো আপনাদের অ্যাসেসমেন্ট কি আছে? অ্যাকচুয়ালি এটা একটা ডিফিকাল্ট আর কি, যে তবে আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা এনএসইউকে একটা কাজ দিয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমাদের যে টেকনোলজিগুলো বিভিন্ন জায়গায় ডিফিউশন হচ্ছে, আসলে এগ্রিকালচার টেকনোলজি কতটা ডিফিউশন হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি খামারিদের কতটা কাজে লাগছে তার উপরে আমাদের একটা বিশাল ধরনের একটা কাজ আছে, কিন্তু ওই কাজের এখনও ফাইনালাইজ আমাদের ওই আসে না। তবে তারা বলছে যে আমাদের যে ডিফিউশন যেটা হচ্ছে আমাদের যে টেকনোলজিগুলো তা এই ডিফিউশন রেট ইজ ভেরি হাই আর বাট কিন্তু এটা এলাকা অনুসারে বা এরিয়া অনুসারে ইজ ডিফারেন্ট, মানে সিজন টু মানে রিজন টু রিজন এটা ডিফারেন্স আছে। তবে এই ধরনের আমরা একটা কাজ আমরা দিয়েছি একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে। আমরা চর এলাকায় যে আমাদের যে বিশাল এরিয়া আছে সেই এলাকায় ক্রপিং প্যাটার্নের যে চেঞ্জ হচ্ছে এবং লো ভ্যালু ক্রপ থেকে হাই ভ্যালু ক্রপের যে ট্রান্সফরমেশন হচ্ছে তারা এই ধরনের একটা কাজ করছে এবং আমরা মনে করি যে আমরা ভবিষ্যতে এর উপরে একটা ভালো ধরনের মানে স্ট্র্যাটেজিক যে পলিসি সাপোর্ট এটা আমরা দিতে পারবো, যে হ্যাঁ আমাদের ইনিশিয়ালি যে ফেজ ছিল মানে আমাদের যে ক্রপিং সিস্টেমের যে ট্রান্সফরমেশন হচ্ছে দ্যাট ইজ কমার্শিয়ালাইজেশন হচ্ছে এবং ভ্যালুয়েশন হচ্ছে ক্রপের মধ্যে, এবং ক্রপ যে চেঞ্জ হচ্ছে খামারিদের চেঞ্জ করছে মানে টাইমের ফ্রেমের সাথে, সেটার একটা ভালো মানে আসবে আমরা মনে করি। এবং এটার একটা ট্রান্সফরমেশন ইজ গোয়িং অন in the different places, especially in the Chor area, especially in the Haur area and the coastal and saline belt areas also, and even in the hill farming. তার মানে আপনারা গবেষণা করছেন, গবেষণার পাশাপাশি সরকারকে পলিসি দেওয়ার চেষ্টাও করছেন। আমরা আবারও আপনার সাথে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, কেজিএফ রূপান্তরের কৃষিতে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কেজিএফ রূপান্তরের কৃষিতে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের কৃষির সমসাময়িক অবস্থা নিয়ে। এজন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন কেজিএফের নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার। আমরা যেটা দেখছি সাম্প্রতিক সময়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিয়ে আসলে আপনারা কি কাজ করছেন? আপনি জানেন যে বর্তমান বিশ্বের সাথে তাল মিলে এবং আমাদেরকে টিকে থাকতে হলে ক্লাইমেট স্মার্ট টেকনোলজি আমাদের অবশ্যই দরকার, তা না হলে আমরা সাস্টেইন করতে পারবো না। কেজিএফ এটা নিয়ে আমাদের দুটো ফেজে এটার কাজ করেছি। প্রথম ফেজটা আমাদের যে কাজটা করেছি এটা একটা কোঅর্ডিনেটেডভাবে আমরা কাজটা করেছি। এখানে বাড়ি বিড়ি এবং আদার অর্গানাইজেশন এটার সাথে রিলেশন ছিল এবং সেটা শুধু ক্রপ বেস মানে শস্যর উপরে আমাদের শস্য উৎপাদন কীভাবে চেঞ্জ হচ্ছে এবং শস্য থেকে কতটা আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে। মানুষ এখানে ব্লেম দেয় যে পেডির থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস ইমিশন হয়। এই বিষয়গুলোকে আসলে আরও বেশি জানার জন্য এবং এখানকে আরও পলিসিগত সাপোর্ট দেওয়ার জন্য আমরা দ্বিতীয় ফেজটা
আরও ওয়াইডার স্কেলে এখানে আগে এই ফেজের সাথে আগে পশু সম্পদকে পানি সম্পদকে জড়িত করা হয়নি। এই ফেজে আমরা পানি সম্পদ এবং মৎস্য সম্পদকে জড়িত করে একটা কম্প্রিহেন্সিভ কাজ যাতে হয় সেই কাজটা আমাদের চলমান রয়েছে। তবে ইতিপূর্বে আমাদের বিজ্ঞানীরা তারা দেখেছে যে একটা ধান পেডির থেকে একটা আমন ধানের থেকে কী পরিমাণ মিথেন ইমিশন হয় এবং একটা বড় ধান থেকে কী পরিমাণ মিথেন ইমিশন হয়, এই বিষয়গুলো আমাদেরকে ডাটা তাদের দিয়েছে এবং আমরা এটা একটা কম্প্রিহেন্সিভ ডাটা। এই বিষয়ে আমাদের বোর্ড, আপনি জানেন যে আমাদের একটা বোর্ড আছে এবং একটা জেনারেল বডি আছে, তাদের মাধ্যমে একটা ইনস্ট্রাকশন আছে। আমরা কিছুদিন পরেই আমরা একটা ডায়ালগ করব এটাকে আপনাকে মিডিয়াকে জানানোর জন্য, সো দ্যাট এটা আরও মোর ভিজিবল হয়। আমরা যে কেজিএফ যে এই কাজটা করছি এটা মোর ভিজিবল করার জন্য এবং এটার থেকে আরও পলিসিগত সাপোর্ট, যাতে আমাদের যারা পলিসি লেভেলে আছে তারা এই বিষয়গুলো বুঝতে পারে, আত্মস্থ করতে পারে এবং দে ক্যান পার্টিসিপেট বেসড অন দ্যাট। তারা যে আমাদের বিভিন্ন সময় তারা COP20-তে COP21-এ তারা যে পার্টিসিপেট করে, আমাদের যারা পলিসি মেকার আছে আমাদের ওই পলিসি মেকাররা যাতে এর থেকে আমাদের দেশে যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আছে সেটা জানতে পারে, সে বিষয়ে কেজিএফ কাজ করে যাচ্ছে এবং আমরা অতি শীঘ্রই এই বিষয়ে একটা ডায়ালগ করব। আমাদের একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ক আমরা করেছি in the crop sector and the livestock and the fisheries sector also. বাংলাদেশের কৃষি সেক্টর যে ক্লাইমেট ভালনারেবিলিটি আছে, ক্লাইমেটের কারণে বাংলাদেশের কৃষির যে ক্ষতি হচ্ছে, বিশেষ করে ফসলের ক্ষতি, মাছের ক্ষতি এবং প্রাণী সম্পদের ক্ষতি, এই ক্ষতিগুলোকে পুষিয়ে নেবার জন্য আন্তর্জাতিক অর্থায়নকে বাংলাদেশে নিয়ে আসার জন্য কেজিএফকে আসলে কোনো কাজ করছে? অ্যাকচুয়ালি আমরা এর জন্য আমাদের যে বেসলাইনটা দরকার, সেই বেসলাইন করার জন্যই কিন্তু আমরা আমাদের অর্থায়নে এই কাজটা করেছি। তবে আমাদের ফোকাস আছে যাতে এই বেসলাইনের পরে আমাদের যে বেসিক ডাটা আছে আমাদের দেশে অন্যরা যেভাবে ক্লেম করে, আমরা মনে হয় যে আমরা সাধারণত ওইভাবে কিন্তু সরকার আমাদেরকে বলে যে আমরা জানি যে আপনি জানেন যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউটরস কী আছে, সেই বিষয়গুলো আমাদের আপনি এনভায়রনমেন্ট মিনিস্ট্রি নিয়ে কাজ করছে। তার সাথে আপনি জানেন যে আমাদের ন্যাপ আছে আর কি, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে। সেই প্ল্যানগুলোর আলোকেই কিন্তু আমাদের যে এই ফান্ডগুলো হান্টিং করার জন্য যে বেসিক যে ইনফরমেশনগুলো দরকার, সেই ইনফরমেশনগুলোই আমাদের বিজ্ঞানীরা তৈরি করছে। আমার মনে হয় যে কেজিএফ আমরা এই বিষয়ে পদক্ষেপ নিতে পারবো যে কীভাবে আমরা বাইরের সাথে কোলাবোরেশন করে আরও বেশি ফান্ড, যেমন ক্লাইমেট ফান্ড আছে বা আদার্স গ্রিন ক্লাইমেট ফান্ড আছে, এই ফান্ডগুলোকে যাতে ইন্টারন্যাশনালি কোলাবোরেট উইথ দ্য কেজিএফ, এই পরিকল্পনা কিন্তু আমাদের আছে। সো দ্যাট আমরা ফিউচারে এই দিকে আমাদের বেসড অন দ্যাট আওয়ার ফাইন্ডিংস উই ক্যান গো ফর দ্য ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। আপনি যেমনটি বলছিলেন যে পাহাড়ে আপনারা কৃষি নিয়ে কাজ করছেন, বাংলাদেশের মোট আয়তনের 1/10 হচ্ছে পাহাড়। তো পাহাড়ে কিন্তু বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের একটা আধার বলতে পারি আমরা। এখানে অনেক ধরনের জীববৈচিত্র্য রয়েছে যেগুলো আসলে কৃষির কারণে হয়তো ক্ষতিগ্রস্ত হয় বা হচ্ছে, এরকম কথাও আছে। সেই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যকে ঠিক রেখে তো আমাদের এই যে পাহাড়ে যে সকল প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোকে রক্ষা করে কি কৃষির অ্যাডাপ্টেশনটা কি সম্ভব কিনা পাহাড়ে? অবশ্যই, অ্যাডাপ্টেশন ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া, অ্যাডাপ্টেশন মিটিগেশন একটু ডিফারেন্ট আর কি, এবং ক্লাইমেট রিলিজিয়েন্স এবং অ্যাডাপ্টেশন, এই বিষয়টাই কিন্তু আমাদের জোর দিতে হবে। সো দ্যাট আমাদের যেখানে সম্পদ আছে বা যেখানে আমাদের রিসোর্স আছে, ডাইভার্সিটি আছে, সেই ডাইভার্সিটিকে অবশ্যই আমাকে ধরে রাখতে হবে। সেই ডাইভার্সিটিকে ধরে রেখে আমাদের যে উদ্ভাবিত প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তিগুলোই কিন্তু আমরা যতটা সম্ভব ওখানে ইন্ট্রোডিউস করে, সো দ্যাট তাদের অ্যাডাপ্টেশন রেটটা, আমাদের খামারিদের অ্যাডাপ্টেশন রেট বা রিলিজিয়ন রেটটা যেন আমরা বাড়াতে পারি, এই বিষয়টাই কিন্তু আমাদের থিম। আমরা কিন্তু হিলে যে কাজগুলো করছি, আমাদের যে হিল ফার্মিংয়ের যে কৃষির জন্য যতটুকু ইন্ট্রোডিউস করা দরকার সেইটুকুই করছি, কিন্তু আমরা ডিফরেস্টেশন বা আদার যেগুলো এনভায়রনমেন্টস, সেই এনভায়রনমেন্টকে কিন্তু আমরা নষ্ট করছি না। যেমন আমরা জুম চাষের ক্ষেত্রে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। জুম চাষ সাধারণত আমাদের পাহাড়িরা করে থাকে, ওর সাথে আমরা কিছু টেকনোলজি দিচ্ছি সো দ্যাট কিছু ডাইভার্সিফিকেশন আছে এবং দে ক্যান হারভেস্ট মোর বেনিফিট দেয়ার এক্সিস্টিং কম্পেয়ার টু দেয়ার এক্সিস্টিং জুম কাল্টিভেশন। আমরা জুম কাল্টিভেশন কিন্তু বন্ধ করছি না, কিন্তু তার থেকে আরও যাতে বেনিফিট পায় সেই ধরনের ক্রপিং প্যাটার্ন বা ক্রপিং সিস্টেম তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করে। কাঁকড়া যখন আমরা রপ্তানি করছি তখন কিন্তু আমরা কাঁকড়ার পোনা উৎপাদন করতে পারছি না। তার ফলে যেটা হচ্ছে, আমরা পরিবেশ থেকে কাঁকড়ার পোনা আহরণ করছি, বড় করছি, বিদেশে রপ্তানি করছি। এর ফলে কিন্তু প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বা হুমকির মুখে পড়ছে। এই কাঁকড়ার কৃত্রিম প্রজননের মাধ্যমে কাঁকড়ার পোনা উৎপাদন নিয়ে আপনারা আদৌ কোনো কাজ করছেন কিনা? আমাদের এটা একটা থার্স্ট এরিয়া, আমাদের মেজর কিছু থার্স্ট এরিয়া আছে। আমরা মনে করি যে এই ধরনের যেটা নন থার্স্টেবল ছিল, এখন এটা থার্স্টেবল হচ্ছে, সেই এরিয়াগুলোতে আমরা আরও নজর দিই। আমরা মনে করি যে ভবিষ্যতে
আমাদের যারা ভিএফআর বিজ্ঞানী আছে তারা যদি এই বিষয়ে আমাদেরকে এখানে আমাদের যে কামিং যে কলগুলো হবে তারা যদি পার্টিসিপেট করে, সো দ্যাট উই উইল প্রোভাইড আরও অর্থায়ন যাতে করা যায়, সো দ্যাট আমাদের দেশে যে কাঁকড়ার যে বিষয়টা আছে, যে বিষয়টা এখন লাইমলাইটে আসছে, সেটা যাতে আরও বেশি আমাদের খামারিরা এটাকে উৎপাদন করতে পারে এবং এটাকে আমরা যেন ওই ন্যাচারের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আমাদের উৎপাদন করি এবং আমরা আমাদের খামারে যেন চাষ করতে পারে, সো দ্যাট ওই বায়োডাইভার্সিটিতে আপনি ন্যাশনাল যে বায়োডাইভার্সিটি লসের কথা বললেন এটার থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমরা ঠিক একইভাবে যদি চিন্তা করি যে আমরা এখন দেখছি যে পরিবেশের ক্ষতির কারণে বা জলবায়ুর পরিবর্তনের কারণে এনভায়রনমেন্টালি কন্ট্রোল শেডের মধ্যে কিন্তু প্রাণী চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে। বাংলাদেশে দুধ বিশেষ করে মাংস কিন্তু মুরগির মাংস বা মুরগির লালন পালন হচ্ছে এনভায়রনমেন্টালি কন্ট্রোল শেডে। মাছের কিন্তু এই জায়গাটায় আমরা এখনও পৌঁছাইতে পারিনি। অনেকে হয়তো উদ্যোগ নিয়েছে কিন্তু ফেইল করেছে। এই যে কেন ফেইল করলো, এই জায়গাটা কি কেজিএফ আইডেন্টিফাই করবার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে বা পেরেছে? বায়োফ্লক আপনি শুনে থাকবেন, আমরা কিন্তু ফেল প্রজেক্ট আমরা কিন্তু এর ফিজিবিলিটি স্টাডি করেছি যে আমাদের একজন ফিশারিজ বিজ্ঞানী আছে, ফিশারিজ প্রফেসর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে, ওনার মাধ্যমে আমরা এই কাজটা করেছি এবং উনি দেখেছেন যে এখানে যে কারণগুলো আছে সেই কারণগুলো মেইন কারণ হলো টেকনিক্যাল বিষয়গুলো আছে, টেকনিক্যাল বিষয়গুলো মানে না জেনেই কিন্তু আমাদের এন্টারপ্রেনাররা এর যে মেকানিজম, যে টেকনিক্যাল মেকানিজম আছে সেই বিষয়গুলো না জেনেই কিন্তু আমাদের এন্টারপ্রেনাররা ওই কাজটাকে শুরু করেছিলেন, সো দ্যাট এর যে ব্যাকআপ, এর জন্য যে ব্যাকআপ সিস্টেম দরকার, ব্যাকআপ মেকানিজম দরকার, সেই মেকানিজমগুলো না থাকার কারণে কিন্তু আমাদের বায়োফ্লকটা মানে ফ্লপ করেছে। সিমিলারলি আপনি আরও আরও আপনি শুনে থাকবেন যে আরএস সিস্টেম আর কি, আমরা এই কাজটাও কিন্তু অনেক খামারি ইনিশিয়ালি তৈরি করেছিল, তারপরেও কিন্তু এটা দেখা যাচ্ছে যে কমার্শিয়ালি খুব বেশি ভায়াবল হয় নাই। আমরা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা একজন বিজ্ঞানী একজন প্রফেসরকে এই কাজটা করার জন্য আমরা ফান্ড করেছি, সো দ্যাট এটার যে টেকনিক্যাল বিষয়গুলো আছে বা এর সাথে যে ব্যাকআপ যে বিষয়গুলো আছে, আপনি যেটা বললেন যে কেন এটা ফেইলিওর হচ্ছে সেই বিষয়গুলো জানার জন্য এবং কী ধরনের মাছ করলে এটা মোর ইকোনমিক হবে সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমরা এটা কাজ করছি। বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উৎপাদন অনেক আছে কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিকমতো না হওয়ার কারণে ভোক্তার দোরগোড়ায় পৌঁছাইতে অনেক টাকা পয়সা মানে দাম বেড়ে যায়, পণ্যের দাম বেড়ে যায়। সো কেজিএফ কি শুধু উৎপাদনমুখী গবেষণা করে নাকি হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়েও কেজিএফ এর ম্যান্ডেট আছে গবেষণা করবার বা অর্থায়ন করবার? আমরা এই বিষয়ে আমরা কাজ করেছি এবং এখনও কিন্তু কাজ হচ্ছে, সো দ্যাট এটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে। আপনি জানেন যে আমাদের আছে আর কি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং একটা সংস্থা আছে, মনে হয় যে এটা একার পক্ষে কোনো একক মানে সংস্থার পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন এই যে মানে মানুষের যে প্রডিউসার থেকে আমাদের কনজিউমারের কাছে আসছে যে ডিফারেন্সটা, এর জন্য যেটা দরকার একটা মেকানিজম দরকার। এই মেকানিজমটা আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, আমাদের আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে যে আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, এবং আমরা যারা গবেষণা করি এই টোটাল আমাদের কাজটা হবে তাদেরকে পলিসি সাপোর্ট দেওয়া, যে গবেষণা ফাইন্ডিংস নিডস টু গোস টু দ্য পলিসি, সো দ্যাট কী ধরনের পলিসি হলে আমাদের দেশের খামারিরা যাতে আরও বেশি লাভবান হতে পারে এবং তারা যেন ফেয়ার প্রাইসটা, মোট কথা তাদের ফেয়ার প্রাইসটা দরকার। এই বিষয়ে আমরা অবশ্যই কেজিএফ গবেষণা করেছি অতীতে এবং ভবিষ্যতে এই কার্যক্রমটা চলমান থাকবে। দর্শক, কেজিএফ রূপান্তরের কৃষিতে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।